নমস্কার বন্ধুরা, আমি অভিষেক দে। আজকে আমরা শুরু করব ইংরাজি গ্রামারের একেবারে গোড়ার চ্যাপ্টার, সেটা হচ্ছে নাউন। এবার যখনই আমরা নাউন বা প্রোনাউন বলবো আমাদের মনে হয় যে এই শব্দটা নাউন, এই শব্দটা প্রোনাউন, কিন্তু বিষয়টা আসলে তা নয়। যতক্ষণ না পর্যন্ত কোনো একটা শব্দ কোনো একটা সেন্টেন্সের অংশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব এটা বলা যায় না। ইট ইজ অল অ্যাবাউট দ্য প্লেসমেন্ট অফ দ্য ওয়ার্ড ইন এ সেন্টেন্স। তবে ইংরাজিতে 5টা এমন জায়গা রয়েছে যে 5টা জায়গায় নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট বসতে পারে। কোন কোন সেই 5টা জায়গা? এর মধ্যে প্রথম যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। মাথায় রাখবে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট ইদার নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। আচ্ছা, নাউন ইকুইভ্যালেন্ট এখন না বলে শুধুমাত্র বলছি শুধুমাত্র নাউন বা প্রোনাউন বসবে। নাউন ইকুইভ্যালেন্টের মধ্যে প্রোনাউন ছাড়াও আরও বেশ কিছু জিনিস পড়বে, যেমন জিরান্ড, ইনফিনিটিভ, এগুলোও পড়তে পারে। তো সাবজেক্টের ঘরটা কার জন্যে বরাদ্দ? নাউন অথবা প্রোনাউনের জন্য। এরপর কে আছে? এরপর আছে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট দুজনের হতে পারে, এক হচ্ছে ভার্বের অবজেক্ট, আরেকটা হচ্ছে তোমার প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে অবজেক্ট কার কার হতে পারে? এক হচ্ছে ভার্বের অবজেক্ট, 2 নম্বর হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। ভার্বের অবজেক্ট কোনগুলো? ভার্বকে, মূলত অ্যাকশন ভার্বকে হোয়াট অথবা হুম, বাংলায় বললে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা ভার্বের অবজেক্ট। আর প্রিপোজিশনের অবজেক্ট কোনটা? প্রিপোজিশন যে নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউনটাকে বাক্যের বাকি অংশের সঙ্গে যুক্ত করে বা রিলেট করে, সেই নাউন বা প্রোনাউনটাকে বলা হবে ওই প্রিপোজিশনের অবজেক্ট। যেমন ধরো আমি বললাম আই ওয়েন্ট উইথ দেম বা উইথ মাই ফ্রেন্ডস, তাহলে উইথ হচ্ছে প্রিপোজিশন আর ফ্রেন্ডস হচ্ছে বা মাই ফ্রেন্ডস হচ্ছে তার অবজেক্ট। একটা শব্দ বললে ফ্রেন্ডস হচ্ছে অবজেক্ট, আর যদি দুটো শব্দ বা ফ্রেজ বলো তাহলে মাই ফ্রেন্ডসটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করবে। তার মানে আমরা বুঝতে পারলাম অবজেক্ট দুজনের থাকতে পারে, এক হচ্ছে ভার্বের অবজেক্ট, আরেকটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। আরও দুটো পজিশন আছে যেখানে নাউন অথবা প্রোনাউন বসতে পারে। কে কে? একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। মাথায় রাখবে, এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে নাউন বা প্রোনাউন বসতে পারে, দু জায়গাতেই নাউন বা প্রোনাউন বসতে পারে, কিন্তু এর সাথে সাথে অ্যাডজেক্টিভও বসতে পারে। অর্থাৎ এই সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্টের ওপর নাউন বা প্রোনাউনের কিন্তু একচ্ছত্র অধিকার নেই, একচেটিয়া অধিকার নেই। সেখানে নাউন প্রোনাউন বসে, কখনো কখনো অ্যাডজেক্টিভ বসে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যাডভার্বও বসতে পারে। যেমন কমপ্লিমেন্টের জায়গায় আমরা আকছাড় দেখে থাকি, অ্যাডভার্ব অফ প্লেস কিন্তু ব্যবহৃত হয়। তো যাই হোক, এই যে 5টা পজিশন বললাম, এই 5টা পজিশনের মধ্যে এই প্রথম 3টে পজিশন তোমার নাউন অথবা প্রোনাউনের জন্য বরাদ্দ, অর্থাৎ এখানে নাউন প্রোনাউন ছাড়া কিছু বসবে না। তাহলে আমরা বলতে পারি টু বি দ্য সাবজেক্ট অর অবজেক্ট অফ আ সেন্টেন্স আ ওয়ার্ড হ্যাজ টু বি ইদার নাউন অর প্রোনাউন। এবার বলো, সাবজেক্ট কি দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়? উত্তর হচ্ছে হু। হু বা হোয়াট, নন লিভিং এর ক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। তাহলে হু এর উত্তর হচ্ছে সাবজেক্ট। হু এর উত্তর কি? সাবজেক্ট। আর সাবজেক্ট ইকুয়াল টু কি? নাউন বা প্রোনাউন। তাহলে ভালো করে ভেবে দেখো, হু এর উত্তর হচ্ছে নাউন বা প্রোনাউন। বিষয়টা কি? আমরা বললাম সাবজেক্ট ইকুয়াল টু নাউন বা প্রোনাউন। সাবজেক্ট কিভাবে পাওয়া যায়? হু দিয়ে প্রশ্ন করে। তাহলে হু দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়, মানে সাবজেক্ট ইকুয়াল টু নাউন বা প্রোনাউন। তো তাহলে হু দিয়ে প্রশ্ন করে আমরা নাউন অথবা প্রোনাউনই পাবো। একই রকম ভাবে অবজেক্ট কি দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়? হোয়াট অথবা হুম। হোয়াট অথবা হুম। তাহলে হুম বা হোয়াটের উত্তরকে আমরা বলবো অবজেক্ট। এবং এই অবজেক্ট ইকুয়াল টু কি? এই অবজেক্ট ইকুয়াল টু তোমার নাউন বা প্রোনাউন। তাহলে হোয়াট হুম দিয়ে প্রশ্ন করে পাচ্ছি অবজেক্ট, অবজেক্ট পাচ্ছি মানে নাউন প্রোনাউন। তাহলে হোয়াট অথবা হুমের উত্তর হচ্ছে নাউন বা প্রোনাউন। তাহলে মাথায় রাখতে হবে, যদি কোনো শব্দকে নাউন অথবা প্রোনাউন হতে হয় তাকে মূলত এই 3টে WH ওয়ার্ডের উত্তর হতে হবে। ভার্বকে হু অথবা হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে তুমি যদি উত্তর পাও, সেই উত্তরটা তোমার নাউন অথবা প্রোনাউন হবে। তাহলে চলো, এখানে বেশ কিছু সেন্টেন্স রয়েছে, সেখান থেকে আমরা দেখে নেব যে
কোনটা নাউন প্রোনাউন, কোনটা নাউন প্রোনাউন নয়। আপাতত মাথায় রাখবো, নাউন প্রোনাউন চেনার যেটা ব্রহ্মাস্ত্র সেটা হচ্ছে হুয়ের উত্তর হতে হবে, হোয়াটের উত্তর হতে হবে, অথবা হুমের উত্তর হতে হবে। তাহলে এই তিনটে WH এর উত্তর ছাড়া আমরা কোনো শব্দকে আপাতত নাউন বা প্রোনাউন হিসেবে মান্যতা দেব না। আপাতত কেন বললাম? কারণ মাথায় রাখবে, ইংরেজিতে যদি 100টা রুল থাকে তাহলে 300টা এক্সেপশন থাকবে। আর আইরনিক্যাল একটা ব্যাপার হচ্ছে, পরীক্ষায় এক্সেপশন থেকেও একদম ভরে ভরে প্রশ্ন দেয়। সুতরাং এখানে আমরা আপাতত জানবো হু, হোয়াট, হুমের উত্তর নাউন। এছাড়াও যেমন ধরো হুজের উত্তর আমরা পজেসিভ নাউন পেতে পারি। কিছু কিছু ক্ষেত্রে উইচের উত্তরও আমাকে নাউন বা প্রোনাউন জেনারেট করবে। কোন ক্ষেত্রে? যখন আমি কোনো কিছুকে পয়েন্ট আউট করতে চাইবো বা সিলেক্ট করতে চাইবো, তখন কিন্তু উইচের উত্তরও আমার নাউন বা প্রোনাউন হবে। যেমন আমি যদি বলি উইচ অফ দ্য অ্যাথলিটস ওন গোল্ড মেডেল, তাহলে যখনই বললাম উইচ অফ দ্য অ্যাথলিটস ওয়ান গোল্ড মেডেল, তো তখন কিন্তু এই উইচটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। কিন্তু এগুলো এক্সেপশন বা ফ্লাকচুয়েশন বলা যেতে পারে। আমাকে যদি মূলত এবং মুখ্যত বুঝতে হয়, নাউন বা প্রোনাউন পাওয়ার মূল রাস্তা হু, হোয়াট অথবা হুম। তাহলে এখানে দেখো বেশ কিছু শব্দের রিপিটিশন রয়েছে। যেমন প্রথম সেন্টেন্সেও টুমরো রয়েছে, দ্বিতীয় সেন্টেন্সেও টুমরো রয়েছে। আমাকে নির্বাচন করতে হবে এর মধ্যে টুমরোটা নাউন কি নাউন নয়। যদি হু, হোয়াট বা হুমের উত্তর হয় তাহলে টুমরো নাউন, আর যদি না হয় তাহলে নাউন নয়। প্রসঙ্গত তোমাদের সুবিধার জন্য আরো দু একটা WH আমি লিখে রাখি। তার মধ্যে আসবে হচ্ছে ওয়েন, আসবে হচ্ছে ওয়্যার, আর আসবে হাউ। তো ওয়েনকে বলা হয় অ্যাডভার্ব, ওয়্যারও হচ্ছে অ্যাডভার্ব, হাউও হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ কোনো সেন্টেন্সের কোনো শব্দকে তুমি যদি ওয়েন অথবা ওয়্যার অথবা হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, তো সেটা জেনারেলি অ্যাডভার্ব হবে। ওয়েনের উত্তরকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, ওয়্যারের উত্তরকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, আর হাউয়ের উত্তরকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে খেয়াল করে দেখো, এখানে প্রথম সেন্টেন্সে টুমরো শব্দটাকে কি দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি? রিমা উইল কাম, হু, হোয়াট, হুম, নাকি ওয়েন? ডেফিনেটলি ওয়েনের উত্তর। তাহলে প্রথম সেন্টেন্সে টুমরো শব্দটা আমার অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অফ টাইম, বলা ভালো নাউন নয়। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, ইউ ফিল ব্যাড নাও বাট টুমরো ইজ অ্যানাদার ডে। তাহলে এখানে বলো ওয়েন ইজ অ্যানাদার ডে নাকি হোয়াট? এখানে হোয়াট দিয়ে পাওয়া যাচ্ছে। আদার ডে বা অ্যানাদার ডে, অন্য দিন কোনটা? উত্তর হচ্ছে টুমরো। বোঝা গেল? তো এখানে আমরা টুমরোটাকে কি হিসেবে দেখতে পারি? নাউন হিসেবে দেখতে পারি। অথবা এরকম আমরা যদি একটা সেন্টেন্স বলি, টুমরো নেভার কামস। কি বললাম? টুমরো নেভার কামস। তো এখানে হোয়াট নেভার কামস এটার উত্তর পাচ্ছি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার এটার উত্তর নাউন হবে। পরের দুটো সেন্টেন্সে দেখো, লাভ শব্দটা রয়েছে দু জায়গায়। বুঝতেই পারছি সেকেন্ড সেন্টেন্সে লাভ হচ্ছে ভার্ব, কিন্তু প্রথম সেন্টেন্সে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি। হোয়াট ইজ লাইফ? উত্তর হচ্ছে লাভ ইজ লাইফ। যেহেতু হোয়াটের উত্তর, এটা নাউন। একই রকম ভাবে খেয়াল করো, বিজন লাভস হিজ হোম, বিজন লাভস হোয়াট? এখানে হোয়াটের উত্তর হচ্ছে হোম। তাহলে হোম শব্দটা নাউন হিসেবে পরিগণিত হবে। কিন্তু পরের সেন্টেন্সে বিজন ওয়েন্ট ওয়্যার, এখানে তোমার দ্বিতীয় সেন্টেন্সের হোমটা ওয়্যারের উত্তর। বিজন ওয়েন্ট হোয়াট নাকি ওয়্যার? বিজন কি গেছে না কোথায় গেছে? যেহেতু কোথায়ের উত্তর, এটা অ্যাডভার্ব হিসেবে পরিগণিত হবে। বলা ভালো অ্যাডভার্ব অফ প্লেস। খেয়াল করে দেখো, হোম শব্দটা অ্যাডভার্ব বলে এর আগে প্রিপোজিশন ব্যবহৃত হয়নি। কারণ আমরা কি জানি? আমরা জানি প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে। কিন্তু ইংরাজিতে হোম শব্দটা নাউন বা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হলেও এর এককভাবে অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তাই জন্যে যেহেতু হোম শব্দটা অ্যাডভার্ব, তার আগে আমি প্রিপোজিশন লিখব না। এখানে যদি স্কুল লিখতাম, যার ইউজ অ্যাডভার্ব হিসেবে নেই, শুধুমাত্র নাউন হিসেবে আছে,
অ্যাডজেক্টিভ বা ভার্ব হিসেবে হয়, তার মানে আলাদা হয়ে যায়, কিন্তু অ্যাডভার্ব হিসেবে স্কুল ব্যবহৃত হয় না, তাই জন্য স্কুলের আগে আমাকে টু লিখতে হবে। কিন্তু হোম যেহেতু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাই তার আগে প্রিপোজিশন দেওয়ার দরকার নেই। এখান থেকে আমরা মূলত বুঝলাম নাউন বা প্রোনাউন হতে গেলে তাকে হু, হোয়াট বা হুমের উত্তর হতে হবে, এবং সেটা সাবজেক্ট অথবা অবজেক্ট অফ দ্য সেন্টেন্স হবে। সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্টেও নাউন প্রোনাউন বসতে পারে, কিন্তু সেখানে অ্যাডজেক্টিভও একদম র্যান্ডম ব্যবহৃত হয়। তো এখানে দেখো আমরা নাউনের কিছু ক্লাসিফিকেশন করেছি। তার মধ্যে প্রথম যে নাউনটা আছে এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন মানে হচ্ছে পার্টিকুলার নেম অফ সামথিং। সামথিং মানে সেটা পার্সন হতে পারে, থিং হতে পারে, বা কোনো প্লেস হতে পারে। তো তার যে পার্টিকুলার নাম তাকে বলা হবে প্রপার নাউন। যেমন ধরো একজনের নাম হচ্ছে রাম, একজনের নাম হচ্ছে রবি, একজনের নাম হচ্ছে রিয়া, একটা শহরের নাম হচ্ছে কলকাতা, একটা মনুমেন্টের নাম হচ্ছে তাজমহল। তাহলে এই সবকটা কি প্রপার নাউন। ইন্ডিভিজুয়ালি তাদেরকে স্পেসিফিক ভাবে আমরা যে নামে চিনি সেটা প্রপার নাউন। এই প্রপার নাউনগুলোকে তুমি যদি যোগ করো তুমি পাবে কমন নাউন। তুমি রাম প্লাস রবি ইকুয়াল টু কি পাবে? বয়। তাহলে বয়টা কি হয়ে গেল? কমন নাউন। তাহলে প্রপার নাউন থেকে কমন নাউনে কিভাবে যাব? প্রপার নাউন প্লাস প্রপার নাউন প্লাস প্রপার নাউন ডট 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 ইকুয়াল টু কমন নাউন। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসবে, স্যার রামের সাথে রবিকে যোগ করতে পারলেন, কিন্তু তার সাথে কি আপনি কলকাতাকে যোগ করতে পারবেন? কলকাতাও তো প্রপার নাউন। উত্তর হচ্ছে পারবো না। এখানে একটা জিনিস মাথায় রাখবে, আমরা যে প্রপার নাউনগুলোকে এক করব বা যোগ করব তাদের মধ্যে কোনো না কোনো কমন ফ্যাক্টর থাকা দরকার। তাদের জেন্ডার কমন ফ্যাক্টর থাকতে পারে, কমন ফ্যাক্টর হিসেবে তাদের প্রফেশন থাকতে পারে, কিন্তু কিছু না কিছু কমন ফ্যাক্টর থাকবে। প্রপার নাউনগুলোকে কোনো না কোনো প্রপার মানে কমন ফ্যাক্টরের বেসিসে একত্র করা হয় বলে এই নাউনটার নাম হচ্ছে কমন নাউন। প্রপার নাউন, তাদের মধ্যে থেকে কমন ফ্যাক্টরকে তোমরা এক্সট্র্যাক্ট করো, যে নাউনটা পাবে যোগ করে সেটা হচ্ছে কমন নাউন। কমন ফ্যাক্টর থেকে কমন নাউন এসছে। যেমন দেখো রাম আর রবির মধ্যে কমন কি রয়েছে? তাদের জেন্ডার ইকুয়াল টু আমি পেলাম বয়। তাহলে বয়টা কি হয়ে গেল? কমন নাউন। রাম, রবি, রিয়া তিনজনের মধ্যে কি কমন আছে? জেন্ডার এবার কমন নেই। মনে করো প্রফেশন কমন আছে, তিনজনেই হচ্ছে স্কুলে পড়ায়, তাহলে টিচার। তাহলে এক্ষেত্রে টিচার যখন লিখছি তার কমন ফ্যাক্টরটা আলাদা হচ্ছে, প্রফেশন হচ্ছে। আর যখন বয় বা গার্ল লিখছি তখন হচ্ছে কিসের বেসিসে লিখছি? তাদের জেন্ডারের বেসিসে লিখছি। এরপর কি? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের গ্রুপের নাম। অর্থাৎ যেমন ধরো রামশ্যাম, যদু, মধু মিলে আমি পেলাম হচ্ছে বয়। এবার এই বয়ের গ্রুপকে কি বলা হবে? গ্রুপই বলা হবে। গ্রুপ অফ বয়, ছেলেদের জন্য আলাদা কোনো নাম নেই, গ্রুপ অফ বয়েজ। তো খেয়াল করে দেখো এই যে গ্রুপ শব্দটা এটা কালেকটিভ নাউন। এবার এটা যদি ছেলেদের গ্রুপ না হয়ে মেয়েদের গ্রুপ হয় তাহলে তাকে কি বলা হবে? বেভি। কি বলা হবে? BEVY, বেভি। বেভি অফ গার্লস। তাহলে এই বেভি শব্দটা কি? তোমার কালেকটিভ নাউন। এইবার ব্যাপার হচ্ছে এটা যদি গার্লস না হয়ে স্টুডেন্ট হয়, স্টুডেন্টদের গ্রুপ, রামশ্যাম, যদু, মধু, রিয়া হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টের গ্রুপকে আমি কি বলবো? ক্লাস। তাহলে বলতে পারি ক্লাস অফ স্টুডেন্টস। এখানে একটা মজার জিনিস রয়েছে, এখানে চাইলে আমি ক্লাস অফ স্টুডেন্টস না লিখে শুধু ক্লাস লিখতে পারি, কিন্তু বেভি অফ গার্লস না লিখে শুধু বেভি লেখা যাবে না। কেন? কারণ বেভি শব্দটা গার্লস ছাড়া অন্যান্য কমন নাউনের জন্যও ব্যবহৃত হতে পারে। যেমন আমরা বলতে পারি বেভি অফ অফিসার্স, ঠিক আছে? কিন্তু ক্লাস জেনারেলি তোমার স্টুডেন্টের ইউনিট বা স্টুডেন্টের গ্রুপকেই বলা হয়। তাহলে আমি যদি ক্লাস শব্দটা ব্যবহার করি অটোমেটিক্যালি সেটা ক্লাস অফ স্টুডেন্টসই বোঝাবে। এইটা হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় আমি যেটা বললাম যে কালেকটিভ নাউন কমন নাউনের গ্রুপের নাম, সবসময় তা নাও হতে পারে। প্রপার নাউনের গ্রুপের নামও কালেকটিভ নাউন হতে পারে। প্রপার নাউন যেমন, মানে এটা এক্সেপশন, পরীক্ষার জন্য খুব একটা দরকার নেই, কিন্তু আমরা তো বলি ইউনাইটেড নেশনস, তো সেক্ষেত্রে ওটাকে আমরা প্রপার নাউনের কালেকশন হিসেবেই ধরব। এরপর কি থাকছে? এরপর থাকছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর মেটেরিয়াল নাউন।
সবার আগে আসি মেটেরিয়াল নাউনটা, কারণ এখানে যেটা আমরা প্রপার, কমন, কালেকটিভ অথবা মেটেরিয়াল পাচ্ছি সবকটাই হচ্ছে ট্যাঞ্জিবল, অর্থাৎ তার অস্তিত্ব রয়েছে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটা একটা কনসেপ্ট, একটা ফিলিংসের নাম। তো সবার আগে দেখি মেটেরিয়াল নাউন কি। মেটেরিয়াল নাউন বলতে তুমি যদি বই খোঁজো বা বই খোলো, তুমি দেখবে নেম অফ ম্যাটার অর সাবস্ট্যান্স লেখা আছে। কিন্তু আমাদের পরীক্ষার সময় মাথায় রাখতে হবে যে মেটেরিয়াল নাউন বলতে বোঝাবে র ম্যাটেরিয়াল। কি বোঝাবে? র ম্যাটেরিয়াল। অর্থাৎ when something is used to produce something else, তাকে বলা হবে মেটেরিয়াল নাউন। যেমন ধরো আমি একটু চিনি নিলাম, তার সাথে একটু জল টল মিশিয়ে চা তৈরি করলাম, তাহলে চিনিটা হচ্ছে মেটেরিয়াল বা র মেটেরিয়াল, চা তৈরির একটা বেসিক কম্পোনেন্ট। তো র মেটেরিয়ালকেই আমরা মূলত মেটেরিয়াল নাউন বলবো। আর এছাড়া সাধারণত যে কোনো লিকুইডকে, সেটা ওয়াটার হোক বা অন্য কিছু, আমরা মেটেরিয়াল এই ক্যাটাগরির মধ্যে ফেলে থাকি। আর কি এলো? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, আমরা বইয়ের ভাষাটা আগে যদি বুঝি, যে যেটাকে আমরা দেখতে পাই না, ছুতে পারি না, শুধুমাত্র মেহসুস করতে পারি বা অনুভব করতে পারি, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে নেম অফ কনসেপ্ট, যেটা এক্সিস্টই করে না। যেমন ধরো তোমায় আমি প্রচুর ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা বলে এক্স্যাক্টলি কিছু নেই, এটা আমাদের একটা ধারণা। তোমাকে আমি প্রচুর ঘৃণা করি, কিন্তু ঘৃণা কেমন? পৃথিবীতে ঘৃণা বলে কিছু আছে? না। যেটা নেই তার একটা কনসেপচুয়ালি নাম আমরা দিয়ে দিচ্ছি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে নেম অফ কনসেপ্ট, তার মধ্যে কোনো ফিজিক্যাল এন্টিটি তার থাকবে না। নেম অফ কনসেপ্টকে আমরা কি বলবো? আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা নাউনের ক্লাসিফিকেশন এখানে শিখলাম। আচ্ছা, এবার দেখো যেটা আমি শিখিয়েছিলাম, প্রপার নাউন থেকে কমন নাউন কিভাবে হচ্ছে। ধরো সোহম আর জয় দুজনেরই প্রফেশন সেম, তারা কি হয়ে গেল? ডক্টর অথবা স্টুডেন্ট। একই রকম ভাবে কলকাতা আর দিল্লি মনে করো, এই দুটো মিলে কি তৈরি হয়ে গেল? সিটি। এখানে মনে করো গুজরাট আর ওয়েস্ট বেঙ্গল মিলে কি তৈরি হয়ে গেল? স্টেট। একই রকম ভাবে কেজিএফ অথবা ক্রিয়েটা যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার প্রপার নাউন। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? কার পাচ্ছি অথবা মুভি পাচ্ছি। তো এইগুলো হয়ে গেল কমন নাউন। তাহলে প্রপার নাউন থেকে কমন নাউন আমরা এইভাবে আসতে পারবো। তবে এক্ষেত্রে একটা দুটো জিনিস আমাদের আগে একটু জেনে নিতে হবে। কি সেটা? সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের সঙ্গে এই প্রপার, কমন, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট আর মেটেরিয়াল নাউনের কি সম্পর্ক রয়েছে। ভেবে দেখো, তোমরা তো সবাই এখন পরীক্ষা দিচ্ছ, এসএসসি অথবা ব্যাংক অথবা পিএসসির কোনো পরীক্ষা দিচ্ছ, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, যাই বলো না কেন। তো এখন কিন্তু কাউন্টেবল নাউন মানে যাকে আমি গুনতে পারছি, আর আনকাউন্টেবল মানে যাকে আমি গুনতে পারছি না, এইটুকুনির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আর ডেফিনেটলি কাউন্টেবল মানে যাকে গোনা যায়, আনকাউন্টেবল মানে যেটাকে গোনা যায় না। কিন্তু ভালোভাবে ভেবে দেখো, পরীক্ষায় কি তোমাকে গুনতে দেবে? দেবে না। আমাকে বুঝতে হবে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের অ্যাপ্লিকেশন কি। কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের অ্যাপ্লিকেশন পরীক্ষায় দেবে। তো এখানে যে 5 ধরনের নাউন রয়েছে, তার মধ্যে 3 ধরনের নাউনকে আমি আনকাউন্টেবল ক্যাটাগরির মধ্যে ফেলবো। যদি কোনো নাউন প্রপার নাউন হয়, সে আনকাউন্টেবল নাউন হবে। প্রপার নাউন কি হবে? সবসময় আনকাউন্টেবল নাউন হবে। একই রকম ভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনও সবসময় আনকাউন্টেবল নাউন হবে, এবং মেটেরিয়াল নাউনও সবসময় আনকাউন্টেবল নাউন হবে। পড়ে থাকলো কে? কমন আর কালেকটিভ। এই দুটো নাউন কাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়ে। তাহলে 10টা চিনি, 50টা চিনি আমি গুনতে পারছি না, তাই জন্য আনকাউন্টেবল, এটা নয়। চিনি মেটেরিয়াল নাউন, তাই জন্য আনকাউন্টেবল। আমাদের পড়ার টেকনিক বা বোঝার টেকনিকটা এটা হওয়া উচিত। একবার ভালো করে ভেবে দেখো, পরীক্ষায় তোমার কাছে প্রশ্ন কি আসবে? কোনো নাউন কাউন্টেবল না আনকাউন্টেবল, এখান থেকে প্রশ্ন কি আসবে? কিসের ওপর আসবে? সিঙ্গুলার, প্লুরাল, এটার ওপর প্রশ্ন আসবে। তো কাউন্টেবল নাউন আমি তাকেই বলবো, কাউন্টেবল নাউন আমি তাকেই বলবো যার সিঙ্গুলার এবং প্লুরাল হয়। সিঙ্গুলার হোক চাই না হোক, প্লুরাল হবেই। আর আনকাউন্টেবল নাউন আমি কাকে বলবো?
আনকাউন্টেবল নাউন আমি তাকে বলবো যার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম এক্সিস্ট করে না। তাহলে কোনো নাউন কাউন্টেবল কিনা এটা বোঝার দুটো রাস্তা আছে। এক, দেখব সেই নাউনটা কমন নাউন বা কালেকটিভ নাউন কিনা, এইভাবে এক হতে পারে। আর হচ্ছে দেখব সেই নাউনটা সিঙ্গুলার বা প্লুরাল হয় কিনা। তো এই দুটো রাস্তা আছে। তাহলে এই দিক থেকে যদি আমরা নির্বাচন করি, তাহলে কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে কমন নাউন, কালেকটিভ নাউন। খেয়াল করে দেখো, দুটোই সি দিয়ে শুরু, কাউন্টেবলও সি দিয়ে শুরু। এগুলো খুব বাজে নিয়ম মনে রাখার জন্য, কিন্তু তবুও টুকটাক কাজে লেগে যায়। তো একটা জিনিস দেখো, কাউন্টেবল নাউনের যা ধর্ম, কমন আর কালেকটিভ নাউনেরও তো একই ধর্ম হবে। কেন? কারণ হচ্ছে কমন আর কালেকটিভ নাউন কাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়ে। তো কি ধর্ম সেটা? কাউন্টেবলের সিঙ্গুলার প্লুরাল হয় মানে কমন নাউনেরও সিঙ্গুলার প্লুরাল হবে এবং কালেকটিভ নাউনেরও সিঙ্গুলার প্লুরাল হবে। আনকাউন্টেবল নাউনের সিঙ্গুলার প্লুরাল হয় না, তার মানে প্রপার নাউনের সিঙ্গুলার প্লুরাল হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের সিঙ্গুলার প্লুরাল হবে না, ম্যাটেরিয়াল নাউনের সিঙ্গুলার বা প্লুরাল হবে না। খেয়াল করে দেখো, সবার প্রথম আমরা বললাম প্রপার নাউন আনকাউন্টেবল। মনে হবে যে স্যার প্রপার নাউন, আপনার নাম অভিষেক, আপনি একজন, গুনতে পারছি তো। গোনা না গোনার কোনো ব্যাপার নয়। ভালো করে ভেবে দেখো, মনে করো একজনের নাম হচ্ছে রোনাল্ডো, তাহলে আমি রোনাল্ডোটাকে লিখলাম প্রপার নাউন। তো রোনাল্ডো থেকে আমি কি রোনাল্ডোস করতে পারবো? উত্তর হচ্ছে না, করতে পারবো না। কেন? কারণ প্রপার নাউনের সিঙ্গুলার প্লুরাল হয় না। আমরা বলতে পারবো ভাই চল কলকাতা থেকে ঘুরে আসিস, বলতে পারবো না। কেন? কারণ প্রপার নাউন মানে আনকাউন্টেবল ক্যাটাগরি, আনকাউন্টেবল ক্যাটাগরি মানে সিঙ্গুলার প্লুরাল হবে না। তাহলে উত্তর কি হবে? শুধু কলকাতা। একই রকম ভাবে ক্রিয়েটাই হবে, তার প্লুরাল ফর্ম হবে না। তার মানে যেটা প্রপার নাউন সেটা কিসের মধ্যে পড়বে? সেটা আনকাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়বে। এবার একটা ছোট্ট জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করব। আনকাউন্টেবল নাউনকে কোথাও কোথাও লেখা থাকবে সিঙ্গুলার। বিষয়টা কি সেটা একটু দেখে নিই, যে স্যার আনকাউন্টেবল নাউন কি সত্যিই সিঙ্গুলার? দেখো ভালো করে, সবার আগে আমি লিখলাম হচ্ছে কাউন্টেবল নাউন, আরেক দিকে লিখলাম হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, তো কাউন্টেবলের কটা ফিচার আছে? দুটো। এটা সিঙ্গুলার হয় এবং প্লুরাল হয়। আর আনকাউন্টেবলের সিঙ্গুলার বা প্লুরাল কিছুই হয় না। আমি যদি কিছু এক্সাম্পল লিখি, কাউন্টেবল নাউন সিঙ্গুলার হবে হচ্ছে বয়, প্লুরাল হবে হচ্ছে বয়েজ। আর আনকাউন্টেবল নাউন কি হবে? মনে করো ওয়াটার। এবার দেখো, সিঙ্গুলার নাউনের সাথে আনকাউন্টেবলের কিছু মিল আছে। কি সেই মিল? সিঙ্গুলার শব্দটা এস বিবর্জিত, মানে আমি মাইনাস এস লিখলাম। প্লুরাল শব্দটা এস যুক্ত, মানে আমি প্লাস এস লিখলাম। আনকাউন্টেবল নাউনও এস বিবর্জিত, মানে আমি মাইনাস এস লিখলাম। তাহলে মিলটা কোথায়? সিঙ্গুলার নাউনের সাথেও আমরা এস ব্যবহার করি না, আবার আনকাউন্টেবল নাউনের সাথেও আমরা এস ব্যবহার করি না। তাহলে এটা একটা মিল, দেখার দিক থেকে এই একটা মিল আছে। আরেকটা মিল কি? সিঙ্গুলার নাউনের সাথে আমরা যে যে ভার্ব ব্যবহার করি, আনকাউন্টেবল নাউনের সাথেও আমরা সেই ভার্ব ব্যবহার করি। যেমন বয়ের সাথে আমরা ব্যবহার করব ইজ, হ্যাজ অথবা ওয়াজ। কিন্তু এটা যদি বয়েজ হতো, আমি লিখতাম আর, হ্যাভ অথবা ওয়্যার। কিন্তু খেয়াল করে দেখো, ওয়াটারের সাথে আমরা কি লিখব? ইজ অথবা হ্যাজ অথবা ওয়াজ অথবা গোজ। গোজও এখানে লিখব। এখানে কি লিখব? গো। এখানে কি লিখব? গোজ। তাহলে দুটো মিল আছে। কার কার মধ্যে? কাউন্টেবলের মধ্যে যে সিঙ্গুলার ক্যাটাগরি আছে তার সাথে আনকাউন্টেবল নাউনের দুটো দিক থেকে মিল আছে। প্রথম মিল হচ্ছে সিঙ্গুলার নাউন জেনারেলি লাস্টে এস থাকে না, এক্সেপশন আছে ফিজিক্স। যদিও ফিজিক্স আমার প্রপার নাউনে পড়ছে, মানে আনকাউন্টেবল ক্যাটাগরিতে পড়ে যাবে,
কিন্তু কোনো একটা সিঙ্গুলার হতে পারে যার সাথে ইনবিল্ট লাস্টে এস আছে, এস তুমি যুক্ত করনি, ওই নামটার সাথে শেষে এমনিতেই এস আছে বা স আছে, এটা হতে পারে। তো মিল দুটো জায়গায়, সিঙ্গুলার জেনারেলি এস ছাড়া হয়, আনকাউন্টেবল এস ছাড়া হয়। 2 নম্বর মিল কি, সিঙ্গুলারের সাথে আমরা যে যে ভার্ব ফর্ম ব্যবহার করি, আনকাউন্টেবল নাউনের সাথেও আমরা সেই ভার্ব ফর্ম ব্যবহার করি। তো এটার বেসিসে বলা হয় আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার। কিন্তু এটার কোনো যুক্তি নয়। কেন? কারণ এটা শুধু মিল, অমিলও তো প্রচুর রয়েছে। কি অমিল রয়েছে? খেয়াল করে দেখো, সিঙ্গুলারের প্লুরাল হয় কিন্তু আনকাউন্টেবলের প্লুরাল হয় না। সিঙ্গুলারের প্লুরাল করা যায় কিন্তু আনকাউন্টেবলের প্লুরাল করা যায় না। 2 নম্বর কি, এই সিঙ্গুলার নাউনের আগে তুমি এ অথবা অ্যান ব্যবহার করতে পারবে, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে তুমি এ বা অ্যান ব্যবহার করতে পারবে না। 3 নম্বর অমিল কি, সব থেকে বড় যেটা, একবার ভালো করে ভেবে দেখো, আনকাউন্টেবলকে সিঙ্গুলার বলার কি কোনো যুক্তি আছে? সিঙ্গুলার মানে কি? সিঙ্গেল। সিঙ্গেল মানে কি? এক। আনকাউন্টেবল মানে কি? যেটাকে তুমি গুনতে পারো না তোমাদের লজিক অনুযায়ী। তাহলে যেটাকে তুমি গুনতেই পারছো না, সেটা 1 না 2 না 3 না 4, তুমি বলবে কি করে? আনকাউন্টেবল কিন্তু একটা সম্পূর্ণ অন্য জনার, কাউন্টেবলের মধ্যে সিঙ্গুলার আসে। তো সেই দিক থেকে বিচার করলে আমি তোমাদের এমন কিছু শব্দও দেখিয়ে দিতে পারবো বা এমন কিছু ক্ষেত্র দেখিয়ে দিতে পারবো যেখানে আনকাউন্টেবলের সাথে প্লুরালের মিল আছে। ফর অ্যান এক্সাম্পল, ধরো আমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম সাম, তাহলে সাম বয় না বয়েজ? সাম বয়েজ, কিন্তু সাম ওয়াটার। অর্থাৎ সাম শব্দটা প্লুরাল নাউনের আগেও যেমন বসে, তেমন আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। কিন্তু সিঙ্গুলার নাউনের আগে সাম শব্দটা বসে না কোয়ান্টিটি বোঝানোর জন্য। সাম বসতে পারে, সাম বয় ইজ অলসো কারেক্ট, কিন্তু তার একটা অন্য দিক রয়েছে। সাম বয় কখন বসে জানো? পরীক্ষার জন্য লাগবে না যদিও। সাম বয় হচ্ছে যখন তুমি তার আইডেন্টিটিটাকে অপরিচিত করে দিচ্ছ, আনআইডেন্টিফাইড করে দিচ্ছ, তখন সাম বয় ব্যবহৃত হতে পারে। সাম বয় মানে হচ্ছে এমন একজন ছেলে যাকে আমি চিনি না, মানে যেটা আমরা বলি হচ্ছে সামওয়ান। এই সামওয়ান সেন্সে সাম বয় ব্যবহৃত হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু সাম যখন পরিমাণ বোঝাবে, তো সেটা শুধুমাত্র তোমার প্লুরালের আগে বসবে অথবা আনকাউন্টেবলের আগে বসবে। তো সিঙ্গুলারের সাথে যেমন আনকাউন্টেবলের কিছু মিল আছে, তেমন প্লুরালের সাথেও আনকাউন্টেবলের বেশ কিছু মিল আছে। যেমন অল, অলের সাথে প্লুরাল বসবে অথবা আনকাউন্টেবল বসবে, অলের সাথে কোনো সময় সিঙ্গুলার বসবে না। তো যাই হোক, যেহেতু বইতে লেখা আছে, সবাই পড়ায়, তাই আমিও হয়তো এরপর থেকে আনকাউন্টেবলকে সিঙ্গুলার বলবো, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড তোমাদের এটা মাথায় রাখতে হবে যে আনকাউন্টেবল নাউন কিন্তু একটা আলাদা ব্রিড, সেটা সিঙ্গুলার কখনো হতে পারে না। তবে বলার ক্ষেত্রে সিঙ্গুলার বললে কি আমার বোঝাতে সুবিধা হবে, কিন্তু তোমরা মাথায় রাখবে যে ওটা আনকাউন্টেবল, নট সিঙ্গুলার। তো চলো এইবার বেশ কিছু জিনিস এর সাথে সাথে যেটা রেলিভেন্ট আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এগুলো তো আমরা দেখলাম, তো এটাও আমরা দেখলাম। তো প্রশ্ন হচ্ছে যে স্যার, কোনো ক্ষেত্রে কি রোনাল্ডোজ হতে পারে? আপনি তো বললেন যে রোনাল্ডোজ হয় না, ডেফিনেটলি হবে না, কিন্তু রোনাল্ডোজও হতে পারে, অভিষেক থেকে অভিষেকসও হতে পারে। কখন? মনে করো ওই একটা জায়গায় বা ওই একটা পাড়ায় 3 জন রোনাল্ডো আছে, মানে রোনাল্ডো প্লাস রোনাল্ডো প্লাস রোনাল্ডো, তার মানে কি প্রপার নাউন প্লাস প্রপার নাউন প্লাস প্রপার নাউন। এদের মধ্যে আমার কিছু না কিছু কমন ফ্যাক্টর দরকার, কারণ শুধুমাত্র প্রপার নাউনকে যোগ করে দিলেই কমন নাউন পাওয়া যাবে না, তাদের মধ্যে কিছু কমন ফ্যাক্টর থাকতে হবে। সেটা কোনো ক্ষেত্রে প্রফেশন হয়েছিল এর আগে, কোনো ক্ষেত্রে তাদের প্রফেশন না হয়ে জেন্ডার হয়েছিল, কিন্তু এক্ষেত্রে তাদের মধ্যে কমন ফ্যাক্টর হিসেবে কে কাজ করছে? তাদের নেম। তো মাথায় রাখবে, কমন ফ্যাক্টর ক্যান বি এনিথিং, সেটা প্রফেশন হতে পারে, নেম হতে পারে, জেন্ডার হতে পারে বা অন্য যা কিছু হতে পারে। কিন্তু যখন আমি কতগুলো প্রপার নাউনকে
কোনো কমন ফ্যাক্টরের বেসিসে অ্যাড করছি, তখন কিন্তু এই রোনাল্ডো শব্দটা প্রপার নাউন থাকছে না, কমন নাউন হয়ে যাচ্ছে। তো কমন নাউন হিসেবে রোনাল্ডোস ব্যবহৃত হতে পারে। কিংবা মনে করো এখানে 2-3 জন আছে ছেলে যারা নিজেদেরকে রোনাল্ডো মনে করে, তো সেখানে আমি বলবো যেখানে বাবা 3টে রোনাল্ডোস রয়েছে, তার নাম নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু কিছু না কিছু মিল থাকবে। তো এটা হচ্ছে একটা এক্সেপশনের জায়গা বা ফ্লাকচুয়েশনের জায়গা, কিন্তু এক্সেপশনও এটাকে ঠিক বলা উচিত না। কেন? কারণ এটা এক্সেপশন তো না, এটা তো কমন নাউন হয়ে গেল। কমন নাউনের তো সিঙ্গুলার প্লুরাল হতেই পারে। তো এবার দেখো একটা শব্দ রয়েছে নাউন ইউজড অ্যাজ সিঙ্গুলার। এই কথাটা থেকে আমরা কি বুঝতে পারছি? এই নাউনগুলো সিঙ্গুলার না সিঙ্গুলার নয়? উত্তর হচ্ছে সিঙ্গুলার নয়। কেন? কারণ এখানে অ্যাস শব্দটা রয়েছে, বলা হয়েছে সিঙ্গুলারের মতো করে ব্যবহৃত হয়, ঠিক আছে। এখানে অ্যাজ বা লাইক হলেও আরো ভালো হয়, ইউজ লাইক সিঙ্গুলার। ধরো আমি এক ভদ্রলোককে দেখিয়ে বললাম এই ভদ্রলোক তোমার বাবার মতো। এখান থেকে কোন সিদ্ধান্তে তুমি উপনীত হতে পারো? ওই ভদ্রলোক আর যেই হোক তোমার বাবা নয়। এক ভদ্রমহিলাকে দেখিয়ে বললাম যে এ তোমার মায়ের মতো, তুমি কোন সিদ্ধান্তে উপনীত হবে? ইনি আর যেই হন না কেন ইনি আমার মা নন। মায়ের মতো মানে মা নন। তো সেরকমই এখানে যে শব্দগুলো রয়েছে সেগুলো সিঙ্গুলারের মতো ব্যবহৃত হয়, তার মানে এরা সিঙ্গুলার নয়। এখানে যে কটা নাউন রয়েছে প্রত্যেকটা নাউনই হচ্ছে আনকাউন্টেবল। তাহলে এগুলোকে যদি আনকাউন্টেবল প্রমাণ করতে হয়, আমাকে প্রমাণ করতে হবে এই নাউনগুলো আইদার প্রপার নাউন অথবা মেটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ আমরা জানি প্রপার নাউন অথবা মেটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন এদের আমরা ফেলবো আনকাউন্টেবল ক্যাটাগরির মধ্যে। কমন আর কালেকটিভ কিসে পড়বে? কাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়বে। তো এখানে যে কটা শব্দ রয়েছে সব কটা শব্দ ইদার মেটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন। চলো একটু আলোচনা করে নিই। ব্রেড, ব্রেড অ্যাকচুয়ালি যেটা আমরা খাই সেটা ব্রেড নয়, যে জিনিসটা দিয়ে তৈরি হয় তাকে বলা হয় ব্রেড। অর্থাৎ এই যে আটা বা ময়দা তৈরি করছি, যে মণ্ডটা, যে ইনগ্রেডিয়েন্টসটা, তাকে বলা হয় ব্রেড। কিন্তু পুরো বিষয়টাকে ব্রেড 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 বলতে বলতে আমরা জিনিসটাকেও এখন ব্রেড হিসেবে চিনে গেছি। সুতরাং ব্রেড হচ্ছে ওই জিনিসটা তৈরির উপকরণ, মানে মেটেরিয়াল নাউন। আর মেটেরিয়াল নাউন মানে কি? আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে কি? ব্রেড থেকে ব্রেডস হবে না, ব্রেডের আগে এ ব্রেড হবে না, ঠিক আছে। পরের কোশ্চেন, ব্রিক। ব্রিক কি? মেটেরিয়াল নাউন। কারণ ব্রিক আমরা জেনারেলি কোন কাজে ইউজ করি? ব্রিক আমরা ইউজ করি হচ্ছে বাড়ি তৈরির কাজে, বা একটা পাঁচিল তৈরি করলাম, বা কোনো একটা কনস্ট্রাকশনের কাজে। তার মানে একটা বাড়ি তৈরির বেসিক কম্পোনেন্ট বা র মেটেরিয়াল হিসেবে কাজ করছে ব্রিক অথবা স্টোন। এখানে স্টোনও থাকবে কোথাও না কোথাও, একটু দেখে নিও, কোনো একটা জায়গায় স্টোন শব্দটাও থাকবে, বা না থাকলে হাই তো স্টোন রয়েছে। তাহলে স্টোন বা ব্রিক দিয়ে আমি কি করছি? বা মনে করো স্যান্ড আছে, স্যান্ড যদি থাকে তাহলে স্টোন বলো, ব্রিক বলো বা স্যান্ড বলো, এগুলো দিয়ে তো আমরা বাড়ি তৈরি করছি, কোনো একটা বিল্ডিং তৈরি করছি। তাহলে এই তিনটে শব্দ আমার মেটেরিয়াল নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর মেটেরিয়াল মানে আনকাউন্টেবল, আনকাউন্টেবল মানে সিঙ্গুলার প্লুরাল নেই। অর্থাৎ ব্রিক থেকে ব্রিক্স হবে না, স্যান্ড থেকে স্যান্ডস হবে না, স্টোন থেকে স্টোনস হবে না। এবার তুমি যদি কাউকে স্টোন ছুঁড়ে মারো, মনে হলো একটা চলন্ত ট্রেন যাচ্ছে আর ঢিল ছুঁড়ে মারি, তখন কিন্তু সেটা মেটেরিয়াল নাউন হিসেবে ব্যবহৃত হয় না। মেটেরিয়াল নাউন তখনই হবে যখন সেই জিনিসটা ইজ ইউজ টু প্রডিউস সামথিং এলস, অন্য কিছু তৈরিতে কাজে লাগলে তখনই আমি তাকে মেটেরিয়াল নাউন বলবো। তো সেক্ষেত্রে তোমার ব্রিক থেকে ব্রিক্স হতে পারে, তোমার একটা পাথর ছুড়লে, তবুও ব্রিক থেকে ব্রিক্স না করে আ পিস অফ ব্রিক করাটা বেটার। কেন? সেটাও আসবো। এরপর কি আছে? হেয়ার, চুল। এটা কি ধরনের নাউন? মেটেরিয়াল নাউন। কি বলছেন স্যার, চুল দিয়ে আবার কি তৈরি হলো? আমাদের যে দেহটা না, এই দেহটাকে যদি আমরা কেটে ফেলি কি কি উপকরণ পাবো? কিছুটা মাংস পাবো, কিছুটা হাড়গোড় পাবো, কিছুটা রক্ত পাবো, কিছুটা চুল পাবো। তাহলে আমাদের মানব দেহ গঠনের বা যে কোনো পশু দেহ গঠনের একটা বেসিক কম্পোনেন্ট বা র মেটেরিয়ালই তো হচ্ছে হেয়ার, তাই না? তাহলে হেয়ারকে আমরা মেটেরিয়াল নাউনের মধ্যে ফেলবো।
তাই হেয়ার থেকে হেয়ার্স আসবে না, বা আ হেয়ার এটা ব্যবহার করব না। এরপর কি রয়েছে? ওয়ার্ক। ওয়ার্ক কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কেন? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে পৃথিবীতে যেটা নেই, আমাদের ধারণায় যেটা আছে। আমি পড়াচ্ছি, এটা ওয়ার্ক। তুমি পড়ছো, এটা ওয়ার্ক। তুমি ঘুমিয়ে আছো, এটা ওয়ার্ক। তাহলে এক্স্যাক্টলি ওয়ার্ক বলে পার্টিকুলার কোনো কিছু আছে? না, ওয়ার্ক বলে কোনো কিছু নেই। যে যেটা করছে সেটাই ওয়ার্ক। এটা কনসেপ্টের নাম। ওয়ার্ক হচ্ছে একটা কনসেপ্টের নাম। দ্যাট ইজ ওয়াই ওয়ার্ক থেকে আমরা ওয়ার্কস করব না। মানি, মানিও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলছেন স্যার? আপনার পেইড কোর্সে ভর্তি হতে গেলে তো আমরা গুনে গুনে টাকা দিই। খেয়াল করে দেখো, তিনটে শব্দ আছে, নোট, রুপি, মানি। নোট শব্দটা কাউন্টেবল কেন? কারণ কমন নাউন। রুপি শব্দটা কি? কাউন্টেবল কেন? কমন নাউন। রুপি থেকে রুপিস হয়, নোট থেকে নোটস হয়, কিন্তু মানি থেকে মানিজ হয় না। মানি বলতে কি বোঝায়? মানি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পৃথিবীতে মানি বলে কিছু হয় না, এটা একটা ধারণা। তোমার কাছে টাকার যা ধারণা, আমার কাছে টাকার ধারণা আলাদা। মানি বলতে বোঝায় ভ্যালু অফ কারেন্সি। মনে করো তুমি গ্রামের দিকে থাকো, তোমার কাছে 10 রুপিস আছে। তাহলে এই 10 রুপিস দিয়ে তুমি 5টা ফুচকা পাচ্ছ গ্রামে। চলে আসো শহর কলকাতায়, 10 টাকায় তুমি 5টার জায়গায় 3টে ফুচকা পাবে। চলে যাও হলদিরামে, 10 টাকা নিয়ে তোমাকে বার করে দেবে ঘাট ধাক্কা দিয়ে। তার মানে কি হচ্ছে ব্যাপারটা? টাকাটা তো একই থাকছে, কিন্তু তার ভ্যালুটা আপ ডাউন করছে। তাহলে এই যে ভ্যালু, ভ্যালু অফ কারেন্সি, এইটাকে বলা হয় হচ্ছে মানি। আমরা খেয়াল করে দেখবে মনিটারি ভ্যালু বলি, কোনো সময় রুপিস ভ্যালু বা নোটস ভ্যালু বলি না। কি বলি? মনিটারি ভ্যালু। তো মানি বলতে বোঝায় ওই রুপির মধ্যে যে পারচেসিং ক্যাপাসিটি থাকে, অর্থাৎ কোনো একটা রুপি দিয়ে আমি যতটা গুডস অ্যান্ড সার্ভিস বা গুডস অ্যান্ড সার্ভিসেস বাই করতে পারবো, তার সেই ক্ষমতাটাকে বলা হবে মানি। কিংবা মনে করো তোমার কাছে 100 টাকা রয়েছে। তোমার কাছে 100 টাকার যা মূল্য, আমার কাছে 100 টাকার মূল্য তার থেকে একটু কম। আমি হয়তো 2-4টে টিউশনই করি। তোমার 100 টাকা হারিয়ে গেলে তুমি বেশি কাঁদবে, আমার খাটালে আমি কাঁদবো, কিন্তু একটু কম কাঁদবো। এবার মনে করো ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানির 100 টাকা হারিয়ে গেছে। ওর মনেই থাকবে না যে হারিয়ে গেছে, ও হয়তো ঘামঠাম মোছে ওই টাকা পয়সা দিয়ে। জোক অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট। তো এইটা হচ্ছে মানি, এটা একটা ধারণা। মানি থেকে তাই জন্য মানিস হয় না। ঠিক আছে? আর যেখানে বলে রাখি, এই যে হয় না বলছি, হয়তো অন্য কোনো ব্যবহারে হতে পারে। আমি কতগুলো বলবো। যেমন স্যান্ড থেকে স্যান্ডস হতেই পারে, কিন্তু তার মানে হয়ে যাবে ডেজার্ট অথবা স্যান্ডি ল্যান্ড। তখন স্যান্ডস মানে তোমার কিন্তু বালি থাকবে না। ঠিক আছে? মরুভূমিকে এক কথায় বলা হবে স্যান্ডস। কিন্তু যখন মেটেরিয়াল নাউন হিসেবে ব্যবহৃত হবে, তখন আমি স্যান্ডি লিখব। একই রকম ভাবে ধরো আমি বললাম ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু তুমি দেখলে ওয়াটার্স বলে একটা শব্দ আছে। ওয়াটার্স বলেও একটা শব্দ হয়, সেটা কি? ওয়াটার বডি। অর্থাৎ ওশিয়ান, সি, সমুদ্র, মহাসমুদ্র, এগুলোকে একসাথে আমরা ওয়াটার্স বলতে পারি। এমনকি বৃষ্টির পর যে জমা জল হয় না, তো সেটাকেও ওয়াটার্স বলা যায়। কিন্তু আমরা যখন জল খাচ্ছি বা যেটা তোমার লিকুইড, সেটাকে আমি ওয়াটার থেকে কখনো ওয়াটার্স করব না। তো একই রকম ভাবে এই যে মানি শব্দটা বললাম, তোমরা যদি নেট ঠেট চেক করো, মানিস বলে একটা শব্দ পাবে। মানিস বলতে বোঝায় হচ্ছে এটা লিগাল মানি। ঠিক আছে? মানে কোর্ট ঠোর্টে মানিস টার্মটা ইউজ হয়, কিন্তু তোমার কম্পিটিটিভ এক্সামে এর কোনো ব্যবহার নেই, সুতরাং জানার দরকার নেই। তবু বলে দিলাম কেন? তাহলে স্যার আপনি বলেছিলেন মানি থেকে মানিজ হয় না, এই তো দেখুন হয়। তো ভাই আগে থেকে বলে দিলাম, এর সাথে যদি এস যুক্ত হয়, ভেবে নিস না যে এটা এর প্লুরাল, বুঝে নিবি ওটা অন্য কোনো শব্দ। ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। একই রকম ভাবে স্টেশনারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ স্টেশনারি বলে এক্স্যাক্ট কিছু নেই। তুই ধূপকাঠি কিনছিস, সেটা স্টেশনারি। সাবান কিনছিস, সেটা স্টেশনারি। শ্যাম্পু কিনছিস, স্টেশনারি। তুই অন্য কিছু কিনছিস, সেটা স্টেশনারি। তো এটা একটা ধারণা, তাই অ্যাবস্ট্রাক্ট নাউন। শ্যাম্পু, শ্যাম্পু বা সোপ একসাথে পড়াবো। শ্যাম্পু বা সোপ, সোপ এখানে যদি লেখা থাকতো ভালো হতো। তো সোপ বা শ্যাম্পু এই তো আছে। এই দুটো হচ্ছে মেটেরিয়াল নাউন। জিনিসটার নাম শ্যাম্পু বা জিনিসটার নাম সোপ নয়, যে জিনিসটা দিয়ে তৈরি হয় ওই র মেটেরিয়াল বা বেসিক ইনগ্রেডিয়েন্টসটার নাম হচ্ছে সোপ। সুতরাং এটা মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। আর কি রয়েছে? আর রয়েছে ফুড।
ফুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন স্যার? ফুড তো আমরা দেখতে পাই, খেতে পারি। আরে ভাই, আমরা যেটা খাই সেটা চিকেন বিরিয়ানি, মাটন কাবাব, মাটন রেজালা। সুতরাং এক্স্যাক্টলি তুই কোনো দোকানে গিয়ে যদি বলিস ফুড দিন, তো সে জিজ্ঞেস করবে কি নেবেন? চাউমিন নেবেন, রোল নেবেন, ফ্রাইড রাইস নেবেন, চিলি চিকেন নেবেন? তাহলে এক্স্যাক্টলি ফুড বলে কোনো কিছু হয় না। ফুড হচ্ছে ধারণার নাম। পরের শব্দ কি? লাগেজ। লাগেজও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। লাগেজ এক্স্যাক্ট কিছু হয় না। লাগেজ মানে হচ্ছে হোয়াট এভার উই ক্যারি, আমরা যা ক্যারি করি সেটাই লাগেজ অথবা ব্যাগেজ। ব্যাগের মধ্যে যা যা থাকবে সব কিছুকে একসাথে কি বলা হবে? ব্যাগেজ। তাহলে এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাডভাইস, অ্যাবস্ট্রাক্ট নাউন। সিনারি, পরীক্ষায় খুব আসে সিনারি শব্দটা। সিনারি আর পোয়েট্রি, ঠিক আছে? পোয়েট্রির থেকেও সিনারি বেশি আসে। তো আমরা অনেক সময় বলার চেষ্টা করি সিনারি হচ্ছে ইউনিট, একবারে দেখি। ব্যাপারটা তা নয়, সিনারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। খেয়াল করে দেখো, তুমি গেলে হচ্ছে সিকিম, গিয়ে দেখলে উঁচু উঁচু পর্বত, তুমি বললে ওয়াও কি বিউটিফুল সিনারি। তুমি চলে গেলে মন্দারমণি, দেখলে সমুদ্রের উত্তাল তরঙ্গ, তুমি বললে ওয়াও কি বিউটিফুল সিনারি। তুমি চলে গেলে শহর কলকাতায়, দেখছো বড় বড় বাড়ি, হাই রাইজ, বলছো ওয়াও কি বিউটিফুল সিনারি। তুমি চলে গেলে হচ্ছে গ্রামের মেঠোপথ দিয়ে, দেখছো গরু ঘাস খাচ্ছে, ছাউনি দেয়া বাড়ি, তুমি বললে ওয়াও কি বিউটিফুল সিনারি। তাহলে সিনারি আসলে কি? তুমি দেখছো পাহাড়, বলছো সিনারি। তুমি দেখছো সমুদ্র, বলছো সিনারি। তুমি দেখছো হাই রাইজ, বলছো সিনারি। তুমি দেখছো গ্রামের মেঠোপথ, বলছো সিনারি। তাহলে পৃথিবীতে সিনারি বলে এক্স্যাক্ট কোনো কিছু এক্সিস্ট করে না। এটা একটা ধারণা, আর ধারণা মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার প্লুরাল হবে না। পরের শব্দ কি? পরের শব্দ হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট এই লিস্টে না আসাই উচিত। অ্যাকচুয়ালি অ্যালফাবেট শব্দটার থেকে অ্যালফাবেটস হয় না, লেটার থেকে লেটার্স হতে পারে। লেটার মানে বর্ণ, আর অ্যালফাবেট মানে বর্ণমালা। ইংরাজিতে একটাই বর্ণমালা আছে, 26টা বর্ণ, অর্থাৎ 26টা লেটার্স, একটা অ্যালফাবেট। আচ্ছা, অ্যালফাবেট থেকে কখনোই যে অ্যালফাবেটস হবে না তা নয়। মনে করো 3-4টে ভাষার অ্যালফাবেটকে যোগ করছো, তখন অ্যালফাবেটস হতে পারে। এটা ভুলবশত এই লিস্টে চলে এসেছে। একই রকমভাবে বিজনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, মেশিনারি অ্যাবস্ট্রাক্ট নাউন, জুয়েলারি অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন স্যার জুয়েলারি অ্যাবস্ট্রাক্ট নাউন? তুমি একটা দোকানে গিয়ে বলো জুয়েলারি দেখাও, তোমায় কি বলবে? আপনি হার দেখবেন, না রিং আংটি দেখবেন, না বালা দেখবেন, না চুড়ি দেখবেন, না নুপুর দেখবেন? তাহলে এক্স্যাক্টলি জুয়েলারি বলে কোনো কিছু নেই। তার মানে যেটা নেই আমাদের ধারণায় আছে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একই রকমভাবে ক্রকারি আর কাটলারি শব্দটা আসবে। কাটলারি হচ্ছে কাঁটা চামচ, ছুরি, এগুলোকে একসাথে বলে। ক্রকারি হচ্ছে বাসনপত্র, এটাকে একসাথে বলে। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই জন্য ক্রকারি থেকে ক্রকারিজ হয় না, কাটলারি থেকে কাটলারিজ হয় না। আর কি আছে? এভিডেন্স। এভিডেন্স থেকেও এভিডেন্সেস বা অ্যান এভিডেন্স আসবে না। কেন? অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে করো তোমাকে, তোমার বাড়িতে একটা মার্ডার হয়েছে, যে খুনি তার হয়তো জুতোর একটা ছাপ পাওয়া গেছে, তুমি বললে এটাই এভিডেন্স। ধরো কিছু পাওয়া যায়নি, তুমি বললে কি এভিডেন্স পাওয়া যায়নি। ধস্তাধস্তির সময় তার একটা ব্যাগ থেকে গেছে, ব্যাগটাকে দেখিয়ে তুমি বলছো এভিডেন্স। তার মানে কি? যেটা থাকলেও নেই, না থাকলেও আছে, সেটা আমাদের ধারণা। তাহলে এভিডেন্স হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এভিডেন্স থেকে এভিডেন্সেস আসবে না। একই রকম ইনফরমেশন অ্যাবস্ট্রাক্ট নাউন, ইনফরমেশন থেকে ইনফরমেশনস হবে না, বা অ্যান ইনফরমেশনও হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের আগে আমরা এ অথবা অ্যান ব্যবহার করি না। এবার প্রশ্ন হচ্ছে, যদি এরকম কোনো সিচুয়েশন থাকে যেখানে আনকাউন্টেবল নাউনকে আমাকে কাউন্টেবলে কনভার্ট করতে হবে, তাহলে আমি কি করব? সেটা দেখার আগে যেটা পড়ালাম সেটাই দেখো লেখা আছে, অল দিস ওয়ার্ডস আর আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এখানে যে কটা নাউন রয়েছে সব কটা এ টু জেড পুরোটাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে কি? এদের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। সিঙ্গুলার ভার্ব কোনগুলো? যেগুলো সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে, মূলত ইজ, হ্যাজ, ওয়াজ, আর ভার্বের সাথে এস অথবা ইএস, মানে গো নয়, গোজ। ঠিক আছে? এখানে একটা মজার জিনিস মাথায় রাখবে, নাউনের সাথে এস যোগ হলে বা ইএস যোগ হলে নাউনটা প্লুরাল হয়, বাট ইফ ইউ ডু দ্য সেম থিং উইথ আ ভার্ব ইট বিকাম সিঙ্গুলার। নাউনের সাথে এস যোগ করলে যা হয়, ভার্বের সাথে এস যোগ করলে ঠিক তার উল্টো হয়।
নাউনের সাথে এস যোগ করলে প্লুরাল হয়, বয় থেকে বয়েজ, বয়েজ প্লুরাল। গোয়ের সাথে ইএস যোগ করো, গোজ হয়ে গেল সিঙ্গুলার। এই বিষয়টা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ব। তো এখানে যে কটা মানে রয়েছে শব্দ, সবকটা আনকাউন্টেবল নাউন। এবং আমি কি বলেছি বইগুলোতে কি বলা হয়, আনকাউন্টেবল নাউন হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি, এগুলোর সাথে আমরা সেই ভার্বগুলো ব্যবহার করব যে ভার্বগুলো আমরা সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করে থাকি। 2 নম্বর কি, উই ক্যানট ইউজ এ অর অ্যান বিফোর দেম, অর্থাৎ এদের আগে আমি এ অথবা অ্যান ব্যবহার করতে পারবো না। আমাকে লিখতে হবে শুধু সুগার, আমি লিখতে পারবো না আ সুগার, অ্যান সুগার বলতে পারবো না, ঠিক আছে। শুধু বলতে হবে ইনফরমেশন, অ্যান ইনফরমেশন, এটা একটা ভুল টার্ম। একই রকম ভাবে কি, উই ক্যানট মেক দেয়ার প্লুরাল ফর্মস, আমরা তাদের প্লুরাল ফর্ম ব্যবহার করতে পারবো না। সুগার থেকে সুগারস করতে পারবো না, ইনফরমেশন থেকে ইনফরমেশনস করতে পারবো না। মনে পড়ছে আমি বলেছিলাম সিঙ্গুলারের প্লুরাল হয়, আনকাউন্টেবলের কোনো সময় প্লুরাল হয় না। বাট যদি কোনো আনকাউন্টেবল নাউনকে তুমি কাউন্টেবলে কনভার্ট করতে চাও, তার একটা রাস্তা আছে। কিরকম? ধরো এরকম একটা সিচুয়েশন থাকলো, দেয়া থাকলো অ্যান অ্যাডভাইস। সিম্পল রাস্তা হচ্ছে তুমি অ্যান শব্দটাকে তুলে দাও, অ্যান্সার ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি ধরো এই অ্যান বা একটা এইটা বোঝাতে চাইছো, তাহলে এর আগে ব্যবহার করবে পিস অফ। অ্যাডভাইস থেকে অ্যাডভাইসেস করবে না, কিন্তু অ্যাডভাইসের আগে কি লিখে দিলে, পিস অফ। এবার পিসের পিটা যেহেতু কনসোনেন্ট, তার আগে অ্যান না বসে কি হবে, এ বসবে, আ পিস অফ অ্যাডভাইস। বিষয়টা কি হলো দেখো, অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার আগে এ বা অ্যান বসে না। এ বা অ্যান কার আগে বসে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান বসে। এই পিসটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। অর্থাৎ আমি যদি এ বা অ্যান রাখতে চাই, আমাকে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন আনতে হবে, এবং এই পিস শব্দটা সেই সিঙ্গুলার কাউন্টেবল নাউন হিসেবেই ব্যবহৃত হয়। এবার এ শব্দটা থাকলে তুমি নয় উড়িয়ে দিতে পারবে এ বা অ্যান, কিন্তু যদি কোথাও মেনশন করা থাকে 2 বা 3, তাহলে সেটাকে তো আর তুমি কাটতে পারবে না। ধরো লেখা আছে 3 অ্যাডভাইসেস বা 2 অ্যাডভাইসেস, তো সবার প্রথম দেখো অ্যাডভাইস থেকে অ্যাডভাইসেস হবে না, আর 2 নম্বর অ্যাডভাইসের আগে 2ও বসবে না, কিন্তু এই 2টাকে তুমি কাটতেও পারছো না, তাহলে কি লিখবে, 2 পিসেস অফ অ্যাডভাইস। তাহলে অ্যাডভাইসটা আনকাউন্টেবল থাকলো উইদাউট এস, আর এখানে তুমি 2 এর পর একটা প্লুরাল কাউন্টেবল নাউন নিয়ে এলে। 1 বা এ বা অ্যান এর পর যেমন সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসবে, তেমনি 2, 3, 4, 5, মেনি এই শব্দগুলোর পর প্লুরাল কাউন্টেবল নাউন বসবে। তো যে কোনো লিকুইড বাদ দিয়ে এ পিস অফ শব্দটা অথবা পিসেস অফ শব্দটা প্রায় প্রত্যেক ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ টু মেক দেম সিঙ্গুলার কাউন্টেবল আমাদের ইউজ করতে হবে আ পিস অফ, এবং এরপর এই শব্দগুলো আগে যেগুলো ছিল নাকি এরপরে যেগুলো আছে এই শব্দগুলো, ঠিক আছে, ঠিক আছে, আ পিস অফ ব্রেড, আ পিস অফ ব্রিক, ঠিক আছে, এই শব্দগুলো ব্যবহৃত হবে জেনারেলি। আর কি, যদি প্লুরাল করতে চাও তাহলে ব্যবহৃত হবে পিসেস অফ, ঠিক আছে, অর্থাৎ পিসেস অফ ব্রেড, পিসেস অফ ব্রিক এরকম ব্যবহৃত হবে। তবে বলে রাখি এখানে যে কটা শব্দ আছে সবকটার জন্য বেশ কিছু ভালো শব্দ রয়েছে। পিস তো মোটামুটি কঠিন বা শক্ত যে কোনো পদার্থর সাথেই ব্যবহৃত হয়, কিন্তু তোমার ধরো ব্রেডের সাথে তোমাকে অপশানে দেয়া থাকলো পিস, আরেকটা দেয়া থাকলো স্লাইস, তাহলে স্লাইস শব্দটা ব্রেডের সাথে তোমরা অ্যান্সার করবে। তার মানে পিস অফ ব্রেডের একটা আলাদা নাম আছে, সেটা কি, সেই পিসটাকে কি বলা হয়, ব্রেডের পিসকে বলা হয় হচ্ছে স্লাইস অথবা লোফ, ঠিক আছে, স্লাইস অথবা লোফ। একই রকম ভাবে এখানে ধরো হেয়ার, পিস অফ হেয়ার ভুল নয়, তার থেকে ভালো হচ্ছে স্ট্র্যান্ড অফ হেয়ার শব্দটা যদি ব্যবহার করো। ওয়ার্কের ক্ষেত্রে তোমাকে পিস অফ ওয়ার্কই ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবার ধরো শ্যাম্পু থাকলো, তুমি তো আর পিস অফ শ্যাম্পু ব্যবহার করতে হবে পারবে না, তোমাকে পাউচ অফ, বাটল অফ, অথবা একটা খুব ভালো শব্দ আছে শ্যাশে অফ শ্যাম্পু শব্দটা ব্যবহার করতে পারো। একই রকম ভাবে ধরো অ্যাডভাইস রয়েছে,
অ্যাডভাইস থেকে কি করব, পিস অফ অ্যাডভাইস করব। কি করব, পিস অফ অ্যাডভাইস ব্যবহার করব। তো এখানে যে কটা শব্দ রয়েছে, যেমন ধরো সোপ রয়েছে, কোথাও একটা দেখেছিলাম সোপ আছে, তাহলে সোপের জন্য আমরা পিস অফ সোপ ব্যবহার করতে পারি, কিন্তু তার থেকে ভালো হয় বার অফ সোপ শব্দটা, কিংবা কেক অফ সোপও আমরা ব্যবহার করি, কেক অথবা বার। এই কেক কিন্তু আবার খাওয়ার কেক ভেবে নিও না, ঠিক আছে। পিস মোটামুটি কম বেশি লিকুইড না হলে সব কিছুর সাথেই চলে যায়, কিন্তু তবুও যদি অপশন থাকে এবং তুমি জানো, তো সেক্ষেত্রে পিস অফ ব্রেডের থেকে প্রেফার করবে স্লাইস অফ ব্রেড অথবা লোফ অফ ব্রেড, ঠিক আছে। তো এই কালেকটিভ নাউনগুলোকে, সরি কালেকটিভ নাউন বলছি, মানে এই যে আমরা তার যে পিস, এই পিসের নামগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এবার যা পড়লাম তার উপর কিছু এক্সাম্পল রয়েছে, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে একটা মজার পয়েন্ট দেয়া আছে, অ্যাডভাইসেস ইজ নট দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাডভাইস। অর্থাৎ কোনো কোনো জায়গায় তুমি দেখতে পারো অ্যাডভাইসেস শব্দটা, একটু আগেই আমি বললাম যে এই যে আমি পড়ালাম যে স্যান্ডের সাথে এস হয় না, তুমি একটা জায়গা থেকে দেখলে যে স্যার স্যান্ডস লেখা আছে, স্যার মানিজ লেখা আছে, তাহলে কি হবে? তো এটা আলাদা শব্দ। সেরকমই অ্যাডভাইস শব্দটার সাথেও এস যুক্ত হতে পারে। কি বললাম, অ্যাডভাইস থেকেও অ্যাডভাইসেস হতে পারে, কিন্তু অ্যাডভাইসেস কিন্তু অ্যাডভাইসের প্লুরাল ফর্ম নয়, তার মানেটা আলাদা। অ্যাডভাইসেস মানে হচ্ছে ইনফরমেশন। অ্যাডভাইসেস মানে কি, ইনফরমেশন। অ্যাডভাইস ইজ ইউজ টু মিন ইনফরমেশন। তো দেখো এখানে বেশ কিছু সেন্টেন্স রয়েছে, এগুলোতে কি কি ভুল আছে এগুলোকে আমরা রেকটিফাই করার চেষ্টা করব। বলছে হি হ্যাজ বিন লুকিং ফর অ্যান ইন্টারেস্টিং ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে কি, তার আগে এ বা অ্যান হবে না, তাহলে অ্যানটা কাটা যাবে। উত্তর হবে হি হ্যাজ বিন লুকিং ফর ইন্টারেস্টিং ওয়ার্ক। অথবা তুমি যদি অ্যান রাখতে চাও, তোমাকে লিখতে হবে অ্যান ইন্টারেস্টিং পিস অফ ওয়ার্ক। অ্যান ইন্টারেস্টিং পিস অফ ওয়ার্ক, অ্যান পিসের আগে বসতেই পারে। অ্যান ইন্টারেস্টিং পিস অফ ওয়ার্ক। পরের কোশ্চেন, আই হ্যাভ বট সাম নিউ ফার্নিচার্স। ফার্নিচার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা বলা হয়নি, বলে দিই। পৃথিবীতে ফার্নিচার বলে কিছু নেই। চেয়ার আছে, টেবিল আছে, বেড আছে, আলমারি আছে, সোফা আছে, কিন্তু এক্স্যাক্টলি ফার্নিচার বলে কিছু নেই। ফার্নিচার একটা ধারণা, যে জিনিসগুলো বা দ্য গুডস দ্যাট আর ইউজ টু ফার্নিশ অর ডেকোরেট আওয়ার হোমস আর কল্ড ফার্নিচার। তাহলে সাজানো গোছানো এটা একটা ধারণা, আর ধারণা মানে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে কি, সিঙ্গুলার প্লুরাল হবে না, তাহলে ফার্নিচার থেকে ফার্নিচার্স হবে না। আ বুক ইজ প্রিন্টেড অন পেপার্স। পেপার্স বলে কিছু হবে না। কেন? কারণ পেপার হচ্ছে মেটেরিয়াল নাউন। কি বলছেন স্যার, পেপার মেটেরিয়াল নাউন? হ্যাঁ, ডেফিনেটলি, কারণ পেপার শব্দটা এসেছে প্যাপিরাস থেকে। চৈনিক ভাষায় প্যাপিরাস হচ্ছে একটা গাছের ছাল। চৈনিক ভাষায় প্যাপিরাস হচ্ছে একটা গাছের ছাল। তাই বলে পেপারস বলে কি কোথাও কোনো কিছু ব্যবহৃত হবে না? ডেফিনেটলি হবে। পেপারস শব্দটা তখন ব্যবহৃত হবে যখন সেটার মানে দাঁড়াবে ডকুমেন্টস। শো মি ইয়োর পেপারস, শো মি ইয়োর পেপারস, ট্রাফিকরা বলে। তো তখন পেপারস মানে কাগজ নয়, তখন পেপারস শব্দের মানে হবে ডকুমেন্টস। এই যেমন আমি বললাম ওয়ার্কের সাথে এস হয় না, ওয়ার্কের সাথেও এস যুক্ত হতে পারে। ওয়ার্কসের দুটো মানে আছে, একটা ওয়ার্কস মানে হচ্ছে লিটারেচার, আরেকটা হচ্ছে রিপেয়ার করার জন্যও আমরা ওয়ার্কস শব্দটা ব্যবহার করে থাকি। পরের কোশ্চেন কি, ইন ইন্ডিয়া হিল স্টেশন ইউজুয়ালি হ্যাভ বিউটিফুল সিনারিজ। তাহলে কি হয়ে যাবে, সিনারি হয়ে যাবে। কেন? আনকাউন্টেবল অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার দরুন। উই নিড অ্যান অ্যাডভাইস, সরি উই নিড অ্যান এভিডেন্স টু অ্যারেস্ট হিম। অ্যান এভিডেন্স হবে না, এভিডেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল, তার আগে এ বা অ্যান ব্যবহৃত হয় না। অথবা আ পিস অফ এভিডেন্স আমরা চাইলে লিখতে পারি। এর ওপর আরো কিছু কোশ্চেন আছে, দেখো। বলছে হার হাউস ইজ মেড অফ ব্রিক্স। কি হবে, ব্রিক। কেন? মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল মানে আনকাউন্টেবল, আনকাউন্টেবল মানে সিঙ্গুলার প্লুরাল হবে না। কিন্তু ব্রিক যদি ছুঁড়ে মারতাম তাহলে ব্রিক্স হতে পারতো, কিন্তু তবুও পিসেস অফ ব্রিক লেখাই কিন্তু সেক্ষেত্রেও কাম্য। পরের কোশ্চেন, আই ইউজ আ ভেরি ফাইন কোয়ালিটি অফ শ্যাম্পু টু কিপ মাই হেয়ার্স। হেয়ার্স হবে না, কি হবে, হেয়ার। হেয়ার কি,
ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন মানে কি? আনকাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়বে। অল দ্য লাগেজেস হবে না। কেন? তার কারণ হচ্ছে লাগেজ অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যাটাগরির মধ্যে পড়ছে। 4 নম্বরে ওর ওপরেই কিছু কোশ্চেন রয়েছে। ইন মাই বুক এভরিওয়ান শুড টেক অ্যান ইন্টারেস্ট ইন পেন্টিংস অ্যান্ড পোয়েট্রিজ বিকজ দে গো আ লং ওয়ে ইন বিল্ডিং হিজ ক্যারেক্টার। খেয়াল করে দেখো, পোয়েট্রি থেকে পোয়েট্রিজ হবে না, পোয়েট্রি হবে। কেন? সবার আগে দেখো, পোয়েট্রি শব্দটার দুটো মানে হয়। একদিক থেকে দেখলে পোয়েট্রি শব্দটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেক দিক থেকে দেখলে পোয়েট্রি শব্দটা কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কেন? পোয়েট্রি মানে হচ্ছে রাইটিং স্টাইল। দু ধরনের রাইটিং স্টাইল আছে, একটা হচ্ছে প্রোজ, আরেকটা হচ্ছে পোয়েট্রি। যেটাকে আমরা প্যারাগ্রাফ ফরম্যাটে লিখি সেটাকে বলা হয় প্রোজ। তার মধ্যে তোমার নভেল পড়ছে, স্টোরি, শর্ট স্টোরি, লং স্টোরি, ড্রামা, এগুলো পড়ছে সেই রাইটিং স্টাইলের মধ্যে। আর পোয়েট্রি হচ্ছে যেটা আমরা স্ট্যান্জা ফরম্যাটে জেনারেলি লিখি, তার মধ্যে পোয়েম পড়ছে, সনেট পড়ছে, লিরিক্স পড়ছে। তার মানে পোয়েট্রি হচ্ছে একটা আর্ট। তার মানে আর্ট মানেই কি? সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যাটাগরির মধ্যে পড়বে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যাটাগরির মধ্যে পড়ার অর্থ হচ্ছে নো সিঙ্গুলার, নো প্লুরাল, কারণ আনকাউন্টেবল ক্যাটাগরি হচ্ছে। পোয়েট্রিকে আরও একদিক থেকে দেখা যায়। কি সেটা? সেটা হচ্ছে পোয়েট্রি শব্দের কালেকটিভ নাউন এইভাবেও আমরা ভাবতে পারি। কেন? কারণ কালেকশন অফ পোয়েমস এই মানেও আমরা পোয়েট্রির রাখতে পারি। তো 10টা কবিতা হোক, 10,000 কবিতা হোক, কালেকশন তো সেই একটাই হবে। তো সেদিক থেকে সিঙ্গুলার। তো তুমি যেদিক থেকেই দেখো, পোয়েট্রি থেকে পোয়েট্রিজ কিন্তু হবে না। পরের কোশ্চেন কি? ইফ দ্য আইটেম ইজ নট স্যাটিসফ্যাক্টরি আই অ্যাসিওর ইউ অন বিহাফ অফ দ্য কোম্পানি ইউ উইল গেট অল ইউর মানিজ ব্যাক। কি হবে? মানি ব্যাক হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন, নো সিঙ্গুলার, নো প্লুরাল। পরের কনসেপ্ট, while I am doing the houseworks I like to listen to music on the radio. কি ভুল আছে দেখো? while I am doing the houseworks, এখানে কি হবে? হাউস ওয়ার্ক হবে। কেন? কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু আগেই কি বলেছি? ওয়ার্ক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আনকাউন্টেবল ক্যাটাগরিতে পড়বে। আনকাউন্টেবল মানে সিঙ্গুলার প্লুরাল হবে না। তবে তবে ওয়ার্ক শব্দ বলেও একটা ইংরেজিতে শব্দ রয়েছে, সেটার মানে কি? লিটারেচার, বা বাংলায় লিখলে সাহিত্য। এমনকি কোনো কিছুকে মেরামত করার জন্যেও আমরা ওয়ার্ক শব্দটা ব্যবহার করি। যেমন একটা ডিপার্টমেন্ট আছে দেখো, PWD, তাদের কাজ কি? রিপেয়ার করা। এখানে W স্ট্যান্ডস ফর ওয়ার্কস। ঠিক আছে, এটাই আমাদের লাস্ট পয়েন্ট হবে আজকে। তাহলে এখানে যেটা আমাদের উত্তর রাখবো, তো এখানে কিন্তু আমরা দ্য ওয়ার্ক অফ টেগোর না লিখে কি লিখবো? দ্য ওয়ার্কস অফ টেগোর। তো মোটামুটি এই কটা পয়েন্ট আমরা ফার্স্ট ভিডিওতে আলোচনা করলাম। নেক্সট দিন আমরা কনসেপ্ট 6 অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আমাদের পরের ক্লাস শুরু করব। তো এই ফার্স্ট পার্টগুলো 15 থেকে 20টা পয়েন্ট, যেটা যে কোনো পরীক্ষার জন্য অপরিহার্য, এটা আমার পেইড কোর্সের সাথে সাথে আমাদের ইউটিউব ফ্রি সেশনেও অ্যাভেলেবেল থাকবে। তাহলে স্যার পেইড কোর্সে এক্সট্রা কি থাকবে? লাস্টের 10 থেকে 15টা অ্যাডভান্স কনসেপ্ট থাকবে, যেটা হয়তোবা স্টেট লেভেলের কোনো এক্সামে লাগবে না, বাট ইফ ইউ আর অ্যাপিয়ারিং ফর CGL অর ব্যাংকিং এক্সামিনেশন, সেক্ষেত্রে লাগতে পারে। তার লেভেলও একটু অন্য হবে, যে আনকাউন্টেবল নাউনকে আমরা কাউন্টেবল হিসেবে কখন ব্যবহার করব, স্পেসিফিক আর জেনেরিক এদের মধ্যে কি পার্থক্য, প্রপার নাউনকে আমি কি করে অন্য কোনো নাউনে কনভার্ট করব, আমি অ্যাবস্ট্রাক্ট নাউনকে কি করে কমন নাউনে কনভার্ট করব, বা আরও কিছু স্পেসিফিক বিষয় রয়েছে, সেগুলো হয়তো এক্সট্রা পয়েন্ট আমাদের পেইড কোর্সের মধ্যে থাকবে। আদারওয়াইজ ফ্রি কোর্সেও কোনো কিছু কম এরকম নয়, একই জিনিস, সেম জিনিসই থাকবে, ওখানে একটু বেশি থাকবে, এখানে হয়তো 10টা পয়েন্ট বা 15টা পয়েন্ট কম থাকবে। তো এটাও যদি তোমরা সিরিয়াসলি দেখতে পারো পরপর, তাহলে তোমরা কিন্তু যথেষ্ট লাভবান হবে। ইনফ্যাক্ট এটুকুনি বলতে পারি, স্টেট লেভেলের কোনো এক্সামের জন্য কোনো পেইড কোর্স কেনার দরকার হবে না, অন্তত গ্রামারের জন্য। ঠিক আছে?
তো আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ।